কিছু কি বলবা? তুই আজকে এইসব কেন করেছিস? এইসবের মানে কি? আজকে আমি নিধিকে পরীক্ষা করার জন্য এই অভিনয় করেছি, আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি মা। এর ফলাফল সে কালকে পাবে। তার ফলাফল কি? সেটা না হয় কালকেই দেখবা। তারপর মা চলে গেল, আর আমিও ঘুমিয়ে গেলাম। পরে সকালে অফিসে চলে গেলাম। অফিসে প্রচুর কাজের চাপ থাকায় বের হতে হতে সন্ধ্যা হয়ে গেল। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে দিলাম। তারপর আমি আমার গাড়ি নিয়ে বের হলাম। পিছনের গাড়িতে গার্ডরা বসে আছে। বের হওয়ার আগে হারাফিগুলারে কল দিয়ে এক জায়গায় থাকতে বললাম। তারপর সেখান থেকে তাদের পিক করে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা দিলাম। সেন্টারের কাছাকাছি যেতেই বাবা কল দিয়ে জানতে চাইলেন যে কোথায় আছি। আমি বললাম যে সেন্টারের কাছাকাছি আছি, আর 5 মিনিট মতো লাগবে। তারপর কলটা কেটে দিই। কিছুক্ষণ পর সেন্টারে পৌঁছান তো অবাক হয়ে যায়। সেন্টারের গেট থেকে ভিতর পর্যন্ত রেড কার্পেট দিয়ে যাওয়ার সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে, তার উপরে গোলাপের পাপড়ি দেওয়া। তারপর আমি ভিতরে প্রবেশ করলাম, সাথে হারামিগুলো আর পিছনে গার্ডরা। ভিতরে এক পা করে এগোচ্ছি, আর পাশ থেকে কয়েকজন ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছে। আমার এই বেশ দেখে নিধি তো হাঁ করে তাকিয়ে আছে। আমি ভিতরে প্রবেশ করে নিধিকে বললাম, কি ম্যাডাম, হাঁ করে আছেন কেন? মুখে মাছি ঢুকবে তো? আমি কানে কানে বললাম তাকে। তারপর বাবার সকল বিজনেস ক্লায়েন্টের সাথে পরিচয় করিয়ে দিলেন, আর বললেন, মিস্টার আজমল সাহেব আমার কাছে ক্ষমা চাইলেন কালকের জন্য। আঙ্কেল, আমারই ভুল ছিল। কি করব বলেন, ছোটবেলার অভ্যেস, এত তাড়াতাড়ি কীভাবে যাবে? আর আমি কিছু মনে করিনি, আপনিও এসব ভুলে যান। তারপর বাবা মাইক অ্যানাউন্স করলেন যে এখন আমার আর নিধির এঙ্গেজমেন্ট হবে, তাই আমাদের স্টেজে যেতে হবে। তখন নিধির দিকে তাকিয়ে দেখি সে তো খুব অবাক হয়েছে, তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে। আমি তার কাছে গিয়ে বললাম, কি ম্যাডাম, এখনই এত চমকে গেলে কি করে হবে? আপনার জন্য তো আরও অনেক চমক বাকি আছে, আপাতত স্টেজে চলুন, আমি তার কানে কানে বললাম। তারপর নিধি আমার সাথে স্টেজে গেল। তারপর আমরা একে অপরকে আংটি পরালাম। তারপর কেক কাটা হলো। সবাই একসাথে খাওয়া দাওয়া করে যে যার মতো চলে এলাম। আর বিয়ের দিন 15 দিন পর ধার্য করা হয়েছে। সেন্টার থেকে আস্তে আস্তে রাত 2টা বেজে গেল। আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম, কারণ কাল অফিসে একটা জরুরি মিটিং আছে। এদিকে নিধির বান্ধবী রিয়া তাকে বলল, আমি তোকে সেই দিনই বলেছিলাম, কিন্তু তুই শুনিসনি। আর কালকে তোর জন্মদিনের পার্টিতে কিভাবে তাকে অপমান করলি? এখনও তো আমার কেমন যেন লাগছে। আমি কি জানতাম নাকি যে হারামিটা এরকম ছদ্মবেশ ধরে চলাফেরা করতো? এখন ওসব চিন্তা বাদ দে, আর কালকে সব কিছুর জন্য ক্ষমা চেয়ে নিবি। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। তারপর রুম থেকে বের হয়ে কিছু হালকা নাস্তা করে অফিসে চলে গেলাম। গিয়ে নিজের কেবিনে বসার সাথে সাথে আমার ফোনে আননোন নাম্বার থেকে কল আসে। কলটা রিসিভ করে আমি বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কে বলছেন? ওপাশ থেকে নামটা শুনে তো আমি অবাক হই। ভাবতেই পারিনি এতদিন পর এ আমাকে কল দেবে। ওপাশ থেকে বলল, আমি নীরা। এত তাড়াতাড়ি ভুলে গেলি? না না, তোকে কিভাবে বলা যায়। কেমন আছিস তুই? ভালো। তোর কি খবর? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তা এখন কোথায় আছিস? আজ ভোরে দেশে এসেছি। এসেই শুনি তুই নাকি বিয়ে করছিস। আর তোকে কে বললো সেটা? কে তোর হবু বউয়ের বাবা? তুই ওনাকে কিভাবে চিনিস? উনি হচ্ছেন আমার মামা। তোকে বলেছিলাম না যে আমার একটা মামাতো বোন আছে, খুব রাগী। তোকে তো ছবিও দেখিয়েছিলাম, মনে নাই? ও হ্যাঁ, তো মনে পড়েছে। কিন্তু তুই বলিসনি তো যে সে গরিবদের সহ্য করতে পারে না। কী সব আবল তাবল বকতাছিস? আর তুই বা এটা জানলি কিভাবে? কেন, তুই কি আমাকে নতুন চিনিস নাকি? আর আমার চলাফেরা কেমন তা তুই জানতি না? তারপর সব কথা শুনে নীরা হাসতে শুরু করলো। তারপর নীরা বলল, ও, তাহলে এখন বুঝতে পারলাম যে তুই আমার বোনটার মন চুরি করেছিস ভার্সিটি লাইফে। মানে কি বলতে চাচ্ছিস তুই? নিধি আমাকে ভালোবাসে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুই কি বিয়ে করেছিস নাকি? ও, তার মানে নিধি যে তোকে ভালোবাসে তা তুই জানিস না? আর হ্যাঁ, আমি বিয়ে করেছি লাস্ট 3 মাস আগে। আর তোর দুলাভাইও আমার সাথে এসেছে। আর আসার মূল কারণ হচ্ছে তোদের বিয়ের দাওয়াত খাওয়া। ও কিন্নি কোথাকার, নিজের বিয়ের তো দাওয়াত দিলি না, আবার আইস না আমার বিয়ের দাওয়াত খাইতে। আমি তোর দাওয়াত দেবো না, চল ভাগ। তুই দাওয়াত না দিলেও সমস্যা নেই, আমাকে দাওয়াত দেওয়া হয়েছে।
আর তোদের দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু পরীক্ষা থাকায় অ্যাটেন্ড করতে পারিসনি। আর এখন বলতেছস দাওয়াত দেই নাই? কি মিথ্যুক তুই! যা, তোর সাথে আর কথা বলবো না। আরে আরে রাগ করে না সোনা মোনালটা। দাওয়াতে যাইতে পারিনি তো কি হয়েছে? মন খারাপ না করে আজ দুলাভাইকে নিয়ে রেস্টুরেন্টে চলে যাই, পেট ভরে খাবো চল। আচ্ছা সিয়াম, সুমনদেরও বলিস। আচ্ছা বলবো না। আর ট্রেড কিন্তু বিকাল 4টে দিবি, নইলে কিন্তু খবর আছে। আচ্ছা তাহলে এখন রাখি, বিকালে দেখা হবে। তারপর বিকেলে আমরা সব বন্ধুরা রেস্টুরেন্টে একত্রিত হলাম। সবাই সবার সাথে কুশল বিনিময় করলাম, কারণ অনেকের সাথে এখন বেশি দেখা হয় না, হয়তো কাজে যাবে, নয়তো অন্য কারণে। আজকে নীরার জন্য আমরা সবাই একসাথে একত্রিত হলাম। তারপর আমরা আড্ডা দিতে বসে পড়লাম, কিন্তু যিনি আমাদের ইনভাইট করেছেন তিনি আসেন না এখনো, সাথে আরও একজন আসেনি। তখন আমি সিয়ামরে বললাম, সিয়াম শান্ত কই? শান্ত রাস্তায় আছে, ওর গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে। আচ্ছা নীরাকে একটা কল দিয়ে দেখতো, আসতে পারবে নাকি। সিয়াম নীরাকে কল দিলেই নীরা জানায় যে তার আসতে আর 5 মিনিট সময় লাগবে। ঠিক সেই সময়েই সিয়াম নীরাকে কল দিলে নীরা জানায় যে তার আসতে আর 5 মিনিট মতো সময় লাগবে। ঠিক সেই সময় আমার একটা কল আসে। কলটা ম্যানেজার সাহেব করেছেন। আসসালামু আলাইকুম চাচা, কোনো কি সমস্যা হয়েছে নাকি? বাবা, ইতালির ক্লায়েন্ট কল করে বলছেন যে আগামী 5 তারিখের মিটিংটা তারা কালকেই করতে চায়, তাই তোমাকে আজকে রাতেই ইতালি যেতে হবে। আমি সব ব্যবস্থা করে ফেলেছি তোমার বাবার সাথে কথা বলে। সন্ধ্যা 7টায় তোমার ফ্লাইট, মানে আর একটা 30 মিনিট পর। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে এয়ারপোর্টে চলে আসো। আচ্ছা, এই বলে আমি ফোনটা রেখে দিলাম। তারপর সিয়াম বলল, কি বললো ম্যানেজার? আজকে ইতালি যেতে হবে আমাদের। আজকে? তারপর সব বন্ধুদের থেকে বিদায় নিয়ে বললাম নীরাকে বলতে যে ইমার্জেন্সি কাজের জন্য আমি দেশের বাইরে আছি, তাই আজকে তার আমার সাথে তাদের দেখা হবে না। তারপর সেখান থেকে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে দেখি মা আমার জামা কাপড় গুছিয়ে রেখেছে। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমার সাথে সিয়াম আর সুমন যাবে শুধু। 30 মিনিট পর ওই এয়ারপোর্টে পৌঁছালাম। পরে ম্যানেজার সাহেবের কাছ থেকে আমাদের ভিসা আর ডিলের কাগজপত্র বুঝে নিলাম। এদিকে রেস্টুরেন্টে আমরা আসার সাথে সাথে নীরা রেস্টুরেন্টে আসে, সাথে তার স্বামী আর নিধিও আসে। নীরা এসে দেখে যে আমি সিয়াম আর সুমন নেই। তখন সে শান্তকে জিজ্ঞাসা করে যে আমরা কোথায় আছি। যে আমরা ইতালি গেছি কিছু এমার্জেন্সি কাজের জন্য। তখন তার মন খারাপ হয়ে যায়। তারপর শান্ত আবারও জিজ্ঞাসা করে যে তার আর জেনিয়ার রিলেশন কেমন চলছে। আর বলিস না, খালি প্যারা দেয়। বলা শেষ করে সে জেনিয়ার দিকে তাকিয়ে দেখে জেনিয়ার রাগে ফুঁসছে। তখন শান্ত জেনিয়াকে বলে, আরে আমি তো মজা করছিলাম। শান্তর কথা শুনে সবাই অট্ট হাসিতে মেতে ওঠে। তারপর তারা সবাই একসাথে খাওয়া দাওয়া করে রাত 8টার দিকে যে যার মতো করে চলে যায়। আমি যাইনি বলে নিধি মন খারাপ করে আছে। এদিকে ইতালির আবহাওয়া খারাপ থাকায় আমাদের প্লেন টেক অফ করবে রাত 10টায়। তাই আমরা এখন এয়ারপোর্টে বসে 3 জন মিলে আড্ডা দিচ্ছি। এরই মধ্যে নীরার কল আসলো। কল করেই শুরু হয় তার স্পেশাল বক্তব্য, আর আমি চুপচাপ তা শুনছি, কারণ কিছুই বলার নেই। আমি বললা ট্রিট নিয়ে আমি থাকতে পারি নাই। বক্তব্যগুলো তার এমন ছিল, কুত্তা, ছাগল, বিলাই, তুই আজকে আসিস নাই কেন? নিজে ট্রিট চাইয়া নিজে আসিস নাই। সরি জান, আসলে খুব জরুরি কাজের জন্য আমি আসতে পারিনি। আজকে আমাকে ইতালি চলে আসতে হয়েছে, তাই আমি যেতে পারিনি। কিছু মনে করিস না। না, আমি আবার কি মনে করব? দুঃখিত, আপনাদের নীরার পরিচয়টা দেওয়া হয়নি। নীরা হচ্ছে আমার স্কুল প্লাস কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড। সিয়াম, সুমন, ইরাম, শান্তর পাশাপাশি নীরাও ছিল আমার বেস্ট ফ্রেন্ড, অন্যতম একটা ফ্রেন্ড। একবার সে আমাকে প্রপোজও করেছিল, কিন্তু আমি রাজি হইনি। তারপর সে বিদেশে চলে যায়, সেখানে গিয়ে পড়ালেখা কমপ্লিট করে, তারপর দেশে এসে বিয়ে করে, স্বামীর সাথে আবার চলে যায়। তারপর আর তার সাথে দেখা হয়নি। হঠাৎ করে সে কিছুদিন আগে কল করলো। তারপর কি হলো আপনারা তো জানেনই। আমি আর সিএম এয়ারপোর্ট থেকে হোটেলে গিয়ে ফ্রেশ হইনি, তারপর গিয়ে ডিনার করে নিই। ডিনার করে রায়হান গ্রুপের এমডির সাথে কথা বলে জেনেছিলাম যে কালকের মিটিং কয়টায় এবং কোথায় হবে। তারপর দিলাম এক ঘুম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। পরে মিটিংয়ের কাগজপত্র নিয়ে আমি আর সিএম চলে গেলাম রায়হান সাহেবের কোম্পানিতে। সেখানে রিসেপশনে গিয়ে তো আমি অবাক, কারণ সেখানে ছিল আমার সেই পুরাতন বন্ধু ইরাম। তারপর তার সাথে গিয়ে কিছুক্ষণ কথা বললাম, পরে মিটিংয়ে চলে গেলাম। মিটিং শেষ করে আবার সন্ধ্যার ফ্লাইটে দেশে ফিরে আসি। আসার আগে ইরামকে বিয়ের দাওয়াত দিয়ে আসলাম, বললাম বিয়ের 7 দিন আগে চলে আসতে। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম, তারপর সবার সাথে ডিনার করে নিলাম। পরে দিলাম এক ঘুম, কিন্তু কোল হালা জানি আমার ঘুম পছন্দ হয়নি।
সকালে ফোনের আওয়াজে ঘুম ভেঙে যায়। স্ক্রিনে তাকিয়ে দেখি আননোন নাম্বার। আমার কোন বন্ধু হইলে এখন কি আর জুতা দেওয়া পিড়াইতাম। এইসব চিন্তা বাদ দিয়ে কলটা রিসিভ করলাম, তারপর সালাম দিলাম। অপর পাশ থেকে পাঠকগণ, আপনারাই বলেন এই প্যাড়া নিয়ে কেমনে যাবো? এই মায়েরা দেখলেই তখন গা জ্বলে। অফিস থেকে এসে অনেক কাজ করে বাবাকে বললাম, কিন্তু কোনো কাজ হলো না। তাও আবার 3 দিনের জন্য যেতে হবে। তারপর লাঞ্চ করে হালকা ঘুম দিলাম। বিকেলে উঠে গিয়ে সব বন্ধুদের সাথে আড্ডা দিলাম। রাতে সবাই একসঙ্গে ডিনার করে যে যার মতো বাসায় চলে আসলাম। তারপর দিলাম এক ঘুম। তার আগে বাবার সাথে কথা বলে জেনে নিলাম কালকে কয়টায় আমাদের ফ্লাইট। বাবা জানালেন যে সকাল 11টায় আমাদের ফ্লাইট। কি আর করবো, বুকে একরা হাসি দুঃখ নিয়ে ঘুমিয়ে গেলাম। যথারীতি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। নিচে নাস্তা করতে টেবিলে বসে দেখি নিধি বসে নাস্তা করছে। শালা এমনভাবে খাচ্ছে যে দেখে মনে হচ্ছে কোনো রাক্ষসী। দেখেই তোমার গা জ্বালা করছে, মাথাও গরম হয়ে যাচ্ছে। তাকে দেখে বললাম, মা কে ছেমড়ি, আর এইখানে কি করে? আমাদের 14 গোষ্ঠীর মধ্যেও এমন রাক্ষসী কোনো মেয়ে নেই যতদূর আমি জানি। আমি মাকে উদ্দেশ্য করে বললাম। আমার কথা শুনে নিধি তার খাওয়া বন্ধ করে মন খারাপ করে বসে আছে। তখন মা তার এই অবস্থা দেখে বলল, বাবা, বৌমার সাথে এমন করতেছিস কেন? বাহ, এখন ছেলে থেকে একটা মেয়ে বেশি হয়ে গেল। বাহ, ভালো, থাকো তোমরা এই মেয়েকে নিয়ে। আমি গেলাম, আর ফিরবো না, বিদায়, তোমরা তোমাদের মতো করে থাকো। বলে চলে আসলাম বাসা থেকে। আসার আগে আমার পাসপোর্ট নিয়ে আসলাম, নইলে এখন আবার কই থাকবো। ম্যানেজারের কাছে থেকে টিকিটটা নিয়ে চলে গেলাম মালয়েশিয়া। যাওয়ার আগে ম্যানেজারকে আমি বললাম যে এখানে চলে এসেছি। তিনি বললেন আচ্ছা। আবার তিনি বললেন, আচ্ছা বাবা, নিধি মামুনি কি যাবে না? না আঙ্কেল, সে একটু অসুস্থ হয়ে পড়েছে। ম্যানেজার সাহেবকে আমি মিথ্যা কথা বললাম। আপনারাও বললেন না যে আমি এই মিথ্যা কথা কইছি, তাইলে আমার বাপে আমার পিঠাই আস্ত রাখবে না। সেখানে গিয়ে হোটেলে রুম বুক করে দিলাম। আগে থেকে বুকিং করা ছিল, তাই অসুবিধা হয়নি। ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। বিকেলের দিকে উঠে একটু ঘুরতে বের হলাম। ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যায় হোটেলে এসে ফ্রেশ হয়ে নিলাম। তাও বাইরে সন্ধ্যার আকাশ দেখতে রাত 10টা পর্যন্ত ঘোরাঘুরি করে ডিনার করে হোটেলে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙে মোবাইলে চিল্লানিতে। ঘুমের মধ্যেই রিসিভ করলাম। ওপাশে কণ্ঠস্বর শুনে বুঝতে পারলাম আপু কল দিয়েছে। আসসালামু আলাইকুম আপু। রাখ তোর সালাম। এখন তুই কই? আর 2 দিন হলো কই হারাইয়া গেছোস? আমি বাড়ি থেকে চলে এসেছি। যেখানে আছি খুব ভালো আছি। তুই কেমন আছিস? দুলাভাই কেমন আছে? আর আমার কিউট ভাগ্নিটা কই? আমি ভালো আছি। তোর ভাগ্নি সারাদিন টই টই করে বেড়ায়। আমরা এখন তোদের বাসায়, আর তোর দুলাভাই মালয়েশিয়া গেছে। বাবা বলল ওখানকার ব্রাঞ্চে নাকি কি সমস্যা হয়েছে, তোকে বলা হয়েছে তুই নাকি যাবি না। তা প্যাকেজ দুজনের একজন গেল যে? আর বলিস না, আরেকটা টিকিট নাকি হারাইয়া গেছে, তাই যেতে পারলাম না। আচ্ছা বেশ, মন খারাপ করিস না। আজকেই তোর আসার ব্যবস্থা করছি। আর হ্যাঁ, সাথে কাউকে নিতে পারবি না, ভাগ্নিকে ছাড়া। আচ্ছা ঠিক আছে। ওকে বাই। এখন আবার বাইরে গিয়ে নাস্তা করতে হবে। বলেই কলটা কেটে দিলাম এবং ম্যানেজারকে কল করে সব ব্যবস্থা করতে বললাম। তারপর নর্মাল পোশাক পরে বেরিয়ে পড়লাম। পরে রেস্টুরেন্ট থেকে সকালে নাস্তা করলাম। পরে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসের গেটে গিয়ে পড়লাম আরেক বিপদে। আমাকে এই পোশাকে ঢুকতে দেবে না। পরে আমি বললাম, আপনি অফিসের ম্যানেজারকে কল করে ফোনটা আমাকে দিন, আমি কথা বলছি। কথা মতো ম্যানেজারকে কল দেওয়া হলো। পরে আমি বললাম, আর কতক্ষণ নিচে দাঁড়িয়ে থাকবো? কে আপনি? আর কি আবল তাবল বলতাছেন? যার জন্য এই সুন্দর আয়োজন করেছেন, আমি সেই অসহায় ব্যক্তি। যার জন্য করেছি সে তো চলে এসেছে। হ্যাঁ, এমডি সাহেব এসে পড়েছেন? না, ওনার দুলাভাই এসেছে।
আচ্ছা, তো ওনাকে নিচে আসতে বলুন। উনি এখন মিটিংয়ে। ওনাকে ফোনটা দিন। ওনাকে এখন ফোন দেওয়া যাবে না। তাহলে আপনার চাকরি চলে গেছে মনে করেন। তারপর সেখান থেকে চলে গেলাম শপিং মলে। এখান থেকে অফিসের কাপড় পরে গাড়ি নিয়ে চলে গেলাম আমার অফিসে। সেখানে পৌঁছে দুলাভাইকে নিচে আসার জন্য বললাম। আমি পৌঁছানোর আগেই তিনি নিচে দাঁড়িয়ে আছেন, সাথে ম্যানেজারও। আমি গাড়ি থেকে নেমেই প্রথমে বললাম আমাদের কোম্পানির জন্য নতুন ম্যানেজার নিয়োগ করতে। তখন ম্যানেজার সাহেব বললেন, স্যার, আমার কি ভুল হয়েছে বলুন, যার ফলে আমার চাকরিটা খেয়ে নিচ্ছেন? আমি আপনাকে ফোনে কি বলেছিলাম মনে আছে নাকি মনে করিয়ে দিতে হবে? আগে ভিতরে চল, গিয়ে দেখি কি সমস্যা হয়েছে। আর তোমার জন্য বাবার নির্দেশে স্পেশাল ব্যবস্থা করা হয়েছে। তারপর ভিতরে গেলাম, গিয়ে দেখি নিধি বসে আছে। তা দেখে দুলাভাইকে বললাম, দুলাভাই, কি হয়েছে? চলো, আটকে গেলে কেন? তা এই মেয়েটা এখানে কেন? ও আসলোই বা কার সাথে? আজকে সকালের ফ্লাইটে আমরা এসছি। ম্যানেজার বলল তুমি নাকি চলে এসছো, তাই বাবার আদেশে ওকে তোমার কাছে নিয়ে এলাম। আমি তোমাকে কি ওকে নিয়ে আসতে বলেছি নাকি? আর আপু আমার সাথে 2 নম্বরই করেছে। শালা কেউ আমাকে ভালোবাসে না। ওই যে তোমার সামনে বসে আছে তোমাকে ভালোবাসার জন্য। তারপর সেখানে সব সমস্যার সমাধান করে হোটেলে চলে গেলাম, সাথে নিধি আর দুলাভাইও। আর আমরা আজকের ফ্লাইটে ঢাকা ব্যাক করব। শালা এই মেয়ের সাথে থাকাই যাবে না। গরিবদের ঘৃণা করা না, বের করছি তোমার ঘৃণা করা। নিধি, এই নিধি, যাও বাথরুমে, আমার কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে দাও। আমি আর দুলাভাই বের হবো, তুমি কাপড় ধুয়ে শুকিয়ে রাখো। তারপর আমরা বেরিয়ে পড়লাম। সারাদিন ঘোরাঘুরি করে বিকেলে কিছু শপিং করলাম নিজের জন্য, আর বিয়ের কেনাকাটাও করলাম। সেখানে আবার জেনিয়ার সাথে দেখা হলো। তাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম সে তার মামার বাসায় বেড়াতে এসেছে। তার মামা মালয়েশিয়ার সিটিজেন। তারপর হোটেলে এসে ফ্রেশ হয়ে নিলাম, হালকা রেস্ট নিলাম। তখন নিধি এসে জিজ্ঞাসা করলো যে শপিং করেছি কিনা। এগুলো দেখে কি চুরি করা মনে হচ্ছে? হ্যাঁ, আমি দুঃখিত, বুঝতে পারিনি তুমি এভাবে রেখে যাবে। সমস্যা নেই, যা রেডি হয়ে নে। বাংলাদেশ সময় রাত 12টায় আমাদের ফ্লাইট। তারপর রেডি হয়ে এয়ারপোর্টে চলে গেলাম। বিমান দেশের উদ্দেশ্যে রওনা হলো। সকালে নিধি তার বাসায় তাকে নামিয়ে দিয়ে চলে এলাম। এদিকে আমাদের বিজনেস আগের চেয়েও অনেক উন্নতি লাভ করেছে। ফলে আমি শ্রমিকদের বেতন দ্বিগুণ করে দিয়েছি তাতে, আর এরা খুশিও হয়েছে। তার সাথে বাইরে আমাদের অনেক শত্রু সৃষ্টি হয়েছে। আমার জীবন টাইম বোমের মতো, যে কোনো সময় আমার যে কোনো কিছু হয়ে যেতে পারে। এভাবে কাজের ব্যস্ততায় দেখতে দেখতে বিয়ের দিনেও এগিয়ে এলো। গায়ে হলুদ আর পরশুদিন বিয়ে। আগামীকাল গায়ে হলুদ আর পরশুদিন বিয়ে। গায়ে হলুদ ভালোভাবেই হলো, সবাই অনেক আনন্দ করলাম। বিয়েতে অফিসের সবাইকে আমন্ত্রণ করেছি, বড় লোকদের বেশি দাওয়াত করিনি। এখন আমরা সবাই গাড়িতে বসে আছি, গাড়ি তার আপন গতিতে চলছে। এদিকে নিধিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। শত হোক, বিয়ে বলে কথা। দীর্ঘ 3 ঘন্টা পরে পৌঁছে গেলাম নিধিদের বাসায়। কাজেই বিয়ের কাজ সম্পন্ন করলেন। পরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় আসার পর সবাই নতুন বউ নিয়ে পড়ে রয়েছে, আমার তো কোনো খবরই নিচ্ছে না কেউ। আমিও 7-5 না ভেবে ছাদে চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। রাত 12টায় সবাই মিলে আমাকে বাসার ঘরের সামনে রেখে বলে গেল বিড়াল মারতে। শালা আমার বন্ধুগুলো এক একটা হারামি। আমিও 2 গ্রাম সাহস নিয়ে ঘরে ঢুকে পড়লাম। ঢোকার সাথে সাথেই বউ আমার লম্বা ঘোমটা দিয়ে এসে সালাম করলো। আমিও বললাম, যাও ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। আজকে ঘুমানো মানে আজ না আমাদের বাসরাত। আর চান্দু, তুমি আজকে ঘুমাইবা? তা তো হচ্ছে না। এখন চলো ছাদে যাই। আমার রাগ উঠে গেল, দিলাম 2 খান ঠাস ঠাস কইরা। আর বললাম, আজকে বাসর রাত না, তাই ছাদে যেতে হবে। চুপচাপ সোফায় ঘুমিয়ে পড়ো, যা যা। আর কোনো শব্দ যেন না হয়। আমার ঘুমের সমস্যা হলে কিন্তু খবর আছে। আমি সোফায় ঘুমোতে পারি না। তা পারবি কেন? হ্যাঁ, পারস তো। গরিবদের কীভাবে ঘৃণা করা যায়। সোফায় না পারলে নিচে বিছানা করে ঘুমা। আর আমার কোনো জিনিসে হাত দিবি না কিন্তু, বুঝতে পেরেছিস? নাকি আবার বুঝিয়ে বলতে হবে? এই বলে বাইরে বের হবো, আর দরজা খুলতেই সব হারামিগুলো একসাথে আমার পায়ের কাছে পড়লো। তা দেখে রাগটা আরও বেড়ে গেল। দিলাম শালাদের উত্তম মধ্যম ধুলাই। এখন একটু শান্তি লাগতেছে। তারপর গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে জগিং করতে বের হলাম। দীর্ঘ 3 ঘন্টা জগিং করলাম। তারপরও বাসায় যেতে ইচ্ছে করছে না। এদিকে মোবাইলও বাসায় রেখে এসেছি। দেখি ওই মেয়েটার ফোনটা একটু দেয় নাকি। এক্সকিউজ মি ম্যাম, আপনার ফোনটা কি একটু পেতে পারি? জি, আমার ফোন নিয়ে কি করবেন?